সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। স্বাগতম আমার প্রমাণিত অপ্রমাণিত এপিসোডের আজকের পর্বে। তার আগে বলি, আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি আরো ভালো করার, আরো সহজতর ভাষায় আপনাদের কাছে পৌঁছানোর কিন্তু আর কোনো উপায় নেই। আপনারা শুনতে থাকুন আমার কথা, ভালো লাগা মন্দ লাগা সহ জানিয়ে দিন সব পরামর্শ, সব মতামত। আপনাদের জন্য তৈরি অনুষ্ঠান আপনাদের চাহিদা মতোই সাজানোর চেষ্টা থাকবে অবিরত। প্রথমেই বলেছিলাম প্রতি পর্বে থাকবে একটি ঘটনা বা সমস্যা। আমাদের আজকের সমস্যাটি হলো যৌতুক। আমরা জানি আমাদের সমাজে এই সমস্যাটি যেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ঠিক তেমনি এই সমস্যাটি নিয়ে অযথা হয়রানির অভিযোগও কিন্তু কম নয়। প্রথমেই আমরা শুনে নিই আসলে যৌতুক শব্দটির আইনগত ভাষা কি। এই যৌতুক শব্দটিকে যৌতুক নিরোধ আইন 2018 2 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে বলা হয়েছে, কোনো বিবাহে এক পক্ষ অপর পক্ষের কাছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য বিবাহের সময় বা পূর্বে বা বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় কোনো অর্থ, সম্পদ বা অর্থ সামগ্রী দাবি করাকে যৌতুক বলা হবে। সংজ্ঞাটি লক্ষ্য করুন, এখানে কিন্তু কোনো পক্ষ শব্দটি উল্লেখ করা হয়েছে। তার মানে স্ত্রীর পক্ষ বা স্বামীর পক্ষ যে কোনো পক্ষই কিন্তু এই যৌতুকের দাবির শিকার হতে পারে। যদিও আমাদের একটি প্রচলিত ধারণা আছে যে কেবলমাত্র স্ত্রীর কাছে, মানে স্ত্রীর পক্ষের কাছেই যৌতুক দাবি করা হয়ে থাকে। এখন চলুন আজকের ঘটনায়। আমাদের আজকের নায়িকা রাহেলা। গ্রাম বাংলার আর 10টি সাধারণ মেয়ের মতোই রাহেলার জীবন কেটে যাচ্ছিল হেসে খেলে। 15-16 বছর থেকেই মেয়ের বিয়ে হচ্ছে না দেখে রাহেলার প্রতিবেশীদের ঘুম নষ্ট হচ্ছিল। যদিও রাহেলার বাবা মা ভাবছিলেন মেয়েটিকে অন্তত কলেজ পাশ করার পর বিয়ে দেবেন। কিন্তু 17-18 বছরের মাথায় একটি ভালো প্রস্তাব আসায় বিয়ে হয়ে যায় রাহেলার। ভালোই চলছিল, কিন্তু রাহেলার স্বামীর বড্ড ইচ্ছা ইতালি যাবার। চাপ আসে রাহেলার উপর, তার বাবা মার উপর। 10 লক্ষ টাকা যৌতুক না আনলে ইতালি যাওয়া হবে না রাহেলার স্বামীর। শুরু হয় নানা রকম মানসিক অত্যাচার। এক পর্যায়ে রাহেলা জানায় তার বাবা মাকে ইতালি যাবে বলে জামাই 10 লক্ষ টাকা যৌতুক চেয়েছে। মাথায় হাত রাহেলার বাবা মার, এত টাকা তারা কিভাবে জোগাড় করবে? এদিকে ইতালি যাবার বন্দোবস্ত প্রায় পাকা, শুধু টাকার জোগাড়টাই বাকি। একদিন সন্ধ্যায় রাহেলা কাঁদতে কাঁদতে হাজির হয় তার বাবা মার বাড়িতে। বলে যৌতুকের দাবিতে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী। শাশুড়ি বলেছে 10 লক্ষ টাকা আনতে পারলেই যেন ফিরে যায় স্বামীর বাড়ি। দিন যায়, মাস যায়, আশায় থাকে রাহেলা। ভাবে নিশ্চয়ই ফিরিয়ে নেবে স্বামী তাকে তার ঘরে। আসে না সেদিন। একদিন খবর আসে 10 লক্ষ টাকা যৌতুক নিয়ে তার স্বামী বিয়ে করেছে অন্য এক মেয়েকে, যাবে ইতালি, আর তালাক দিয়েছে রাহেলাকে। মাথায় আকাশ ভেঙে পড়ে রাহেলার। মনে পড়ে যায় তালাকের একটি নোটিশ এসেছিল বটে 2-3 মাস আগে, কিন্তু তারপর আর কিছু জানে না রাহেলা। রাহেলার বাবা যান শহরে উকিলের কাছে। উকিল সাহেব বলেন, এ রীতিমতো নারী নির্যাতন, শুধু যৌতুকের মামলায় কাজ হবে না, দিতে হবে নারী নির্যাতনের মামলা। আর কায়দা মতো যদি একটা গুরুতর আঘাতের সার্টিফিকেট জোগাড় করা যায় তবে কেল্লাফতে। সারা জীবনের নামে ইতালির বদলে গারদবাস। রাহেলার বাবা বলেন, উকিল সাহেব আপনি যা ভালো বোঝেন করেন। নারী নির্যাতন দমন আইনের 11 খ ধারায় মামলা হয় রাহেলার স্বামীর বিরুদ্ধে। মানে যৌতুকের দাবিতে গুরুতর আঘাতের অভিযোগে দায়ের হয় মামলাটি। কাঠগড়ায় দাঁড়িয়ে রাহেলা ভুলে যায় বিজ্ঞ আইনজীবীর শেখানো বেশ কিছু কথা। জবানবন্দি ভালোই চলছিল, কিন্তু অপরপক্ষের জেরার তীক্ষ্ণ বাণে কাঠগড়ায় দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহেলা। আদালত রাহেলার মামলাটি প্রমাণিত হয়নি মর্মে খালাস দেন রাহেলার স্বামীকে। অবাক বিস্ময়ে রাহেলা ভাবতে থাকে, দেশে নাকি মেয়েদের সুরক্ষার জন্য কত আইন আছে, অথচ সে শুধু তার যৌতুকের মামলারই বিচার পেল না। সুপ্রিয় শ্রোতা, সত্যিই কিন্তু বিচার পায় না রাহেলা।
অথচ এই কথা তো সত্যি ছিল যে 10 লক্ষ টাকা যৌতুক চেয়ে রাহেলাকে মানসিকভাবে নির্যাতন করে রাহেলার স্বামী তাকে বাবা মায়ের কাছে রেখে যায়। চলুন শ্রোতা, এবার একই ঘটনার প্রমাণিত অংশের গল্পটি শুনি। স্বামী 10 লক্ষ টাকা যৌতুকের দাবিতে বাবা মার কাছে রাহেলাকে রেখে যাবার পর রাহেলার বাবা গ্রাম্য মাতব্বরের কাছে যায়। গ্রাম্য মাতব্বর রাহেলার স্বামী সহ তাদের মুরব্বীদের সাথে নিয়ে সালিশে বসেন। হয় না কোনো সুরাহা। রাহেলার স্বামীর চোখে তখন শুধু ইতালির স্বপ্ন। মামলা করে রাহেলা যৌতুক নিরোধ আইনে। রাহেলার সাক্ষ্যকে সমর্থন করে গ্রাম্য মাতব্বর, সালিশের উপস্থিত মুরব্বীরা। যৌতুক নিরোধ আইন 2018-র 3 ধারায় আদালত রাহেলার স্বামীকে 3 বছর কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। এখন চলুন একটু দেখি যে কেন রাহেলা একই ঘটনায় বিচার পেল না, আবার একই ঘটনায় সে বিচার পেল। রাহেলার কাছে তার স্বামী কিন্তু 10 লক্ষ টাকা যৌতুক চেয়েছিল। রাহেলার পক্ষে মামলাটিকে আরো শক্ত করার জন্য, আসামিকে আরো কঠিন সাজা দেবার জন্য নারী শিশু নির্যাতন দমন আইনের 11 খ ধারায় মামলা দায়ের করা হয়। এই 11 খ ধারাটি হলো যৌতুকের দাবিতে গুরুতর আঘাত করার জন্য। এখানে পার্থক্য হলো যখন শুধু যৌতুক চাইবে তখন যৌতুক নিরোধ আইনে মামলা করতে হবে। আমাদের দেশে প্রায়শই দেখা যায় যা ঘটনা শুধু সেটুকুর মধ্যে প্রতিকার না চেয়ে এর সাথে আরো কিছু বাড়তি অভিযোগ জড়িয়ে মামলা করা হয়। কিন্তু সত্য কথা কখনো চাপা থাকে না। একটি মামলার এজাহার, সাক্ষীদের জবানবন্দি, জেরা, সওয়াল জবাব, প্রমাণ হিসেবে চিহ্নিত কাগজাদি, সর্বোপরি পারিপার্শ্বিকতা সব মিলিয়ে চূড়ান্ত এক ছাঁকুনির মাধ্যমে আদালত আসল ঘটনার চিত্রটি ঠিকই বের করে আনেন। শুরুতে বলেছিলাম আমাদের দেশের মেয়েরা যেভাবে নির্যাতনের শিকার তার সুরক্ষার জন্য কিন্তু প্রচুর আইনও রয়েছে। কিন্তু একটি আইনকে সঠিকভাবে কাজে লাগানোর পরিবর্তে অনেক সময়ই আমরা তার অপব্যবহার করি। আর এ কারণেই বিভিন্ন সমীক্ষায় দেখা যায় যৌতুক নিরোধ আইন বা নারী নির্যাতন দমন আইনের মামলায় শাস্তির হার অনেক কম, আবার মিথ্যা মামলার হারও বেশি। আসলে এত কথা বলতে চাইছি তার মূল কারণ হলো আইন থাকা আর সে আইনের যথার্থ প্রয়োগ করার মাঝেই কিন্তু বিচার প্রাপ্তির মূল সৌন্দর্য। একটি ভালো আইন তৈরি হলো কিন্তু প্রয়োগ হলো বাঁকা পথে, তখন একটি ভালো উদ্যোগও আলোর পথের নিশানা পায় না। সুপ্রিয় শ্রোতা, একটু গুরুগম্ভীর কথায় চলে গেলাম মনে হচ্ছে। চলুন ফিরে যাই আজ থেকে প্রায় 47 বছর আগে। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের মাস্টার্সের ছাত্রী। আমরা ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অনার্সের 3য় ব্যাচ। ঢাকায় তখন প্রথম ব্যাচ অনার্স শুরু হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব বলে আইন বিভাগে ভর্তি পরীক্ষা দিলাম, অ্যাডমিশনও নিলাম। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন আমার বড় বোন ডক্টর ঝর্ণা নাথ সমাজবিজ্ঞান বিভাগে, আর বাবা জুডিশিয়াল সার্ভিস থেকে অবসর নিয়ে আইন বিভাগে পড়ান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায় দিদির বাসায় থাকি আমরা সবাই। পরিবারের সবার অমত, এখানে বাড়ির পাশে ডিপার্টমেন্ট রেখে কেন ঢাকায় হলে থেকে পড়তে হবে, একথা সে কথায় হার মানলাম পরিবারের ইচ্ছার কাছে। ভর্তি হলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই আইন বিভাগেই। আর আইন বিভাগে ভর্তি হয়েছিলাম জজ হব আশায়। তো আমাদের মাস্টার্সে কোর্ট অ্যাটেন্ডেন্স ছিল, মানে কোর্টে গিয়ে মামলার বিচার দেখে তার উপর পেপার তৈরি করতে হতো। একদিন সকালে আমাদের ক্লাসের ছেলেমেয়েরা সব গেলাম রাজশাহী কোর্টে। সবাই উঠেছি ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে। মনে হলো যেন পিকনিকে যাচ্ছি। সকাল 10:30টায় সব কোর্ট বসে গেছে। সেটা সম্ভবত 1978-এর শেষ দিকে। তখনও উপজেলা হয়নি। এক একটি কোর্টে প্রচুর মামলা। আমরা কজন শিক্ষার্থী বসেছি প্রথম মুন্সেফ আদালতে। আমি প্রচন্ড ভিড়ের মধ্যে মাথা উঁচু করেও বিচারককে ভালোভাবে দেখতে পেলাম না। বিচারকের সামনে প্রচুর নথি। সামনে বসা পেশকার একটি করে নম্বর বলছে, আর একজন বিজ্ঞ আইনজীবী দাঁড়িয়ে কয়েক সেকেন্ড যেন কি বলছেন, মুহূর্তের মধ্যে জজ সাহেব অ্যালাউড, রিজেক্টেড, গেট রেডি অ্যাট ওয়ান্স বলে নথি নামিয়ে দিচ্ছেন। মনটা খুব খারাপ হয়ে গেল। এ তো দেখি অসম্ভব কাজ। বাড়িতে ফিরে বাবাকে বললাম, বাবা, আমার পক্ষে বিচারক হওয়া সম্ভব না।
বাবা বললেন, কেন, কি হলো? আমি বললাম, আজ আমাদের কোর্ট অ্যাটেন্ডেন্স ছিল, দেখি ঝড়ের গতিতে নথি উঠছে নামছে, অর্ডার হয়ে যাচ্ছে। এ কিভাবে মানুষের পক্ষে সম্ভব? এ তো স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষেও সম্ভব নয়। বাবা হাসলেন, বললেন, দেখে যা, সময়ে সব ঠিক হয়ে যাবে। আজ সেদিনের গল্প আপনাদের শোনাতে গিয়ে মনে পড়ে গেল 2010-এ আমি যখন ঢাকায় জেলা জজ ছিলাম সেদিনের কথা। আমার দাদা কাজল দেবনাথ একদিন এসে বলল, তুই কেমন জজিয়তি করিস তা একটু দেখতে যেতে চাই। আমি বললাম, চলে আয়। আমি এজলাসে দেখি দাদা মাথা নিচু করে এজলাসের পিছন দিকে দাঁড়িয়ে। ঝড়ের বেগে বেল পিটিশন মুভ হচ্ছে। আমি এজলাসে স্টেনোগ্রাফার নিয়ে বসতাম। বেল পিটিশন ইজ রিজেক্টেড অর অ্যালাউড এজলাসেই শুনে বলে দিতাম, সাথে হয়তো প্রাসঙ্গিক একটা বা দুটা লাইন। নিচে নেমে বাকিটা ডিকটেশন দিতাম। দিনের 70-75টি বেল পিটিশন তো শুনতেই হতো। এজলাস শেষে চেম্বারে এলাম, দাদাও এলো, মুখ কালো, খুবই অসন্তুষ্ট। আমি বললাম, কি রে, কি হলো? দাদা বললো, এটা কি? তুই তো কিছু না শুনেই না দেখেই কেউ মন খুলে সবকিছু বলার আগেই অর্ডার দিয়ে দিচ্ছিস, এ তো রীতিমতো অবিচার। মনে পড়ে গেল 47 বছর আগের প্রথম কোর্ট দেখে আমার অনুভূতির কথা। আমি দাদাকে কিভাবে বুঝাই যে 30 বছরের অভিজ্ঞতায় নথি ধরার সাথে সাথেই বুঝে যেতে হয় কি মামলা, আর প্রত্যেকটা মামলায় আসলে থাকে একটা বা দুটা পয়েন্ট। চোখটাও কিন্তু পড়ে যায় প্রথমেই সেই পয়েন্টের দিকেই। গল্প যখন জমে ওঠে ঘড়ির কাঁটা জানান দেয় কথা শেষ করতে হবে। সুপ্রিয় শ্রোতা, শেষ করছি আজকের এপিসোড। আজকের যৌতুকের বিষয়ে যত প্রশ্ন জেগেছে আপনাদের মনে তা করে ফেলুন এক্ষুনি। সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব পরের এপিসোডে। শেষ কথাটি বারবার বলি, আবারও বলি, আমার এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আপনারা যারা আইনের ভাষা, আইনের প্রয়োগ নিয়ে গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছেন তাদেরকে সহজ সরল ভাষায় আইনের প্রমাণিত অপ্রমাণিতর মারপ্যাচ থেকে কিছুটা হলেও রক্ষা করা। এজন্য দরকার কেবলমাত্র আপনাদের সহযোগিতা। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এপিসোডটিকে। কে জানে, আপনার একটি লাইক, একটি শেয়ার হয়তোবা বদলে দিতে পারে একটি জীবনকে। আর তাহলেই আপনাদের মাধ্যমে আমার এই অনুষ্ঠানের সার্থকতা। ভালো থাকবেন, দেখা হবে আগামী প্রান্তিকে। ধন্যবাদ, শুভরাত্রি।